গরমের দিনগুলোতে সকালে বাসি কাজ, রান্না, রুম ক্লিনিং, ঘর গোছানো তাড়াতাড়ি একা হাতে গুছিয়ে করার কৌশল। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠে যে বাবানকে প্রথমে উঠালাম, বিছানায় শুয়েছিল, তো ঘুম ভেঙে গেছিলো, উঠতে চাইছিল না। আমি বললাম উঠে পড়ো, ব্রাশ করতে হবে। তারপর ওই জামাটা পরিয়ে দিলাম, বলছে যে একটু হালকা ঠান্ডা লাগছে, কারণ সকালবেলা করে একটু হালকা ঠান্ডা ভাবটা আছে। গরম মানে ঠান্ডা সেরকম নেই, কিন্তু একটু হালকা আছে। তো ওই বলছে আমার একটু ঠান্ডা লাগছে, তো সেই জন্য হচ্ছে ওকে একটু পাতলা একটা ফুলাতা জামা পরিয়ে দিলাম। তো পরানোর পর বলছে এটা জামা পরবো না, বলছে ছোট হয়ে গেছে জামাটা। তো এখন যদি জামাগুলো না পরায় তো আর তো পরতে পারবে না, তারপর কদিন পর পড়ে যাবে হচ্ছে গরম, আরও বেশি গরম পড়ে যাবে, তখন তো আরও পরতে পারবে না। তার মধ্যে তো সেই সামনে ঠান্ডা আস্তে আস্তে সেই ছোট হয়ে যাবে আরও। আর নতুন নতুন জামাগুলো না বাচ্চাদের এত ছোট হয়ে যায়, কি বলবো তোমাদের। জানো তো বাবানের কতগুলো জামা আছে যেগুলো ঠিকমতো পরানোই হয়নি, হয়তো একবার দুবার পরেছে আর তার মধ্যে হচ্ছে ছোট হয়ে গেছে। বেশিরভাগ এই ফুল হাতা জামাগুলো যেগুলো হয় আর কি, সেই জামাগুলো, তারপরে যেগুলো হয়তো সেটেরগুলো থাকে ওগুলো তো সেরকমভাবে পরানো হয় না কোথাও ঘুরতে টুরতে না গেলে। তার মধ্যে সেই জামাগুলো যে গরমের সময় পরানো হয় না, ঠান্ডার কটা মাস থাকে, দু তিনটে মাস, তখনও খুব একটা পরানো হয় সোয়েটার পরে। আবার এগুলো নিচে পরে, তার জন্য হয়তো একটা দুবার মানে একবার দুবার পরে, তারপর থেকে আর পরা হয় না, থেকে থেকে সেই ছোটোই হয়ে যায় জামাগুলো। তো ফুল হাতা কয়েকটা বের করে দিয়েছিলাম ঠান্ডাতে, যেগুলো নতুনই ছিল জামাগুলো, একবার দুবার পরেছিল, কিন্তু এখন বের করে দেখি সব জামাগুলোই ছোট হয়ে গেছে। আসলে বাচ্চাদের এটাই হয়, ছোট ছোট জামাগুলো মানে জামাগুলো থাকে ঠিকই, থেকে থেকেই ছোট হয়ে যায় আর কি। কখন যে বাচ্চাগুলো বড় হয়ে যায় সত্যি বোঝাই যায় না। তো যাই হোক, দেখো আমাদের ঘরটা পরিষ্কার করলাম, করে তারপর এখন এই ঘরটাতে আসলাম, বিছানাটা ঝেড়ে নিলাম, ঝেড়ে তারপরে হচ্ছে ঘরগুলো ঝাড় দেবো। তো এই যে বিছানা ঝেড়ে নিচ্ছি, একবারে কাজগুলো করছি, তো একবারে বিছানা ঝেড়ে নিয়ে তারপরে ঘরগুলো ঝাড় দিচ্ছি। এতে কাজগুলো খুব তাড়াতাড়ি হচ্ছে। আর তার মধ্যে হচ্ছে কাজ তাড়াতাড়ি করার মানে করতে গেলে সবার আগে সকাল সকাল উঠতে হবে, এটাই হচ্ছে সবার আগে। সকাল সকাল উঠে যদি একটু কাজ করা যায় তাহলে দেখবে কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব একটা সময় লাগে না, মানে সময়ের আগেই তুমি কাজগুলো করে নিতে পারবে। তো আমি সেটাই সবসময় চেষ্টা করি, মানে খুব সকালে ঘুম থেকে ওঠার চেষ্টা করি প্রত্যেকটা দিনে, যাতে সকাল সকাল উঠে সকাল সকাল কাজ করে ফেলি। তার মধ্যে যখন এই প্রচণ্ড গরম পড়বে তখন তো আরও সকালে ঘুম থেকে উঠতে হবে, নইলে সকালবেলার টাইমটা একটু হলো গরমের পরিমাণটা কম থাকবে। তখন যদি একটু সকাল সকাল উঠে কাজকর্মগুলো করা যায় তাহলে সেই মানে দুপুরবেলা তো প্রচণ্ড গরম, ঘর বাড়ি তো প্রচণ্ড গরম হয়ে যায়, তখন এই কাজগুলো করতে প্রচণ্ড কষ্ট হয়। কিন্তু এই সকাল সকাল উঠে যদি কাজগুলো করা যায় তাহলে কিন্তু খুব একটা কষ্ট হয় না আমার মনে হয় আর কি। তো যাই হোক, দেখো কালকে তো এই ঘরে পাপোশটা ধুয়ে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছিলো, তো সেটা এখন আজকে পেতে দিলাম ঘরটা ভালো করে ঝাড় দিয়ে। তবে এদিকে ডাইনিংটাও ঝাড় দেওয়া হয়েছে। তারপর এখন এই যে টেবিলের নিচগুলো ভালো করে ঝাড় দিচ্ছি, চেয়ারগুলো একটু সরিয়ে সরিয়ে। তো বাবা নিজে থেকে ঘোরাফেরা করছে, ও হচ্ছে ব্রাশ করে চলে এসছে। আমি বললাম এবার জলটা খেয়ে নাও। তো এই যে রান্নাঘরে গিয়ে গ্লাসটা নিয়ে আসলো, তো বোতলগুলো বাইরেই ছিল, মানে এই টেবিলেই ছিল। তো আমি বললাম জলটা খেয়ে নাও, জল খেয়ে তারপর আমি তোমাকে হরলিক্স করে দিচ্ছি, হরলিক্সটা খেয়ে নিবা। তো এইদিকে এই যে বাবান দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাচ্ছে, তো আমি গেলাম আবার হরলিক্সটা করতে। আসলে সকালবেলা ঘুম থেকে উঠে ওর ব্রাশ করে না মুখ ধুয়ে তারপর হরলিক্স না খেলে ওর আবার ভালো লাগে না, সঙ্গে সঙ্গে কিছু খেতে দিতে হবে। তো এখন তো হরলিক্সটা আছে দেখে দিচ্ছি, যখন থাকে না তখন আবার ছাতু মুড়ি দেওয়া হয়। তো এই যে এখন বসে বসে খাচ্ছে, ও বলছে আমাকে করে দাও আগে, তারপরে তুমি কাজ করো। তার জন্য ওকে আগে করে দিলাম, দিয়ে তারপরে যে দুটো বিস্কিট দেই আর কি, যাতে হচ্ছে বিস্কিট দিয়ে বেশ সুন্দর খেতে পারে। তো এই যে ও নিজেই নিয়ে আসলো, বলছে আমি নিজেই নিয়ে যাচ্ছি, তুমি শুধু করে দাও। তো নিজে এসে নিয়েই তারপরে এসে বসে বসে খাচ্ছে এখন। তো এদিকে ও খাক, আমি এদিকে কাজগুলো সারি। তারপরে যে গোটা বাড়ি ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন এখানটা ঝাড় দেবো, দিয়ে তারপরে হচ্ছে উঠোনটা ঝাড় দেবো। আর বাবানের পাপা তো উঠে পড়েছে, উঠেও কী করছে বলো তো, এখানে কিছুটা কাজ করছে, মানে মাটি কুপিয়ে নিচ্ছে। আসলে যেখানে ধনিয়া লাগানো ছিল সেগুলো তো তুলে দিয়েছিলাম এর আগে, তোমরা তো দেখেছো। তো সেখানে না নতুন করে আবার ধনিয়া ফেলবো। তো দেখি গরমের সময় ধনিয়া অবশ্য হতে চায় না, তবু ফেলে দেখি যদি হয় আর কি। তো সেই জন্য আর কি, জায়গা তো আছেই, তো সেই জন্য ভাবলাম ফেলে দেয় আর কি। আর তার মধ্যে এখন একটু গরমও পড়েছে, গরমের কিছু সবজি লাগাতে হবে। তো কয়েকটা বলেছিলাম ঢ্যাঁড়সের বীজ নিয়ে আসতে লাগানোর জন্য। তো এই সাইডটায় যে বাবানের পাবো মাটি কুপিয়ে নিচ্ছি, এখানটা হচ্ছে ধনিয়া আবার নতুন করে ফেলা হবে। তো আমি 3 দিন ভিজিয়ে রেখেছিলাম, আর ধনিয়া তো ভিজিয়ে রাখতে হয়, ভিজিয়ে রেখে তারপর ফেললে ভালো হয় আর কি। তো ওই দিকটাও কুপিয়ে নিই, তারপর হচ্ছে আমি ধনিয়াটা এনে দেবো, তো হচ্ছে ভালো করে হচ্ছে ছিটিয়ে দেবে।
তো এদিকে কোপানো হয়ে গেছে, ও বললো যাও নিয়ে এসে দাও আমাকে। তো এনে দিলাম আমি, এনে দেওয়ার পর তো ওই এদিকে হচ্ছে ছিটিয়ে নিচ্ছে ধনিয়াগুলো। তো এদিকে হোক, যখন হবে তোমাদের সাথে তখন শেয়ার করবো, জানি না হবে কিনা তারও ঠিক নেই, যেহেতু গরম পড়েছে না, গরমে হতে চায় না আর কি। তো এদিকে ছিটানো থাক, তো আমি বাকি ঝাড়টা দিয়ে দিই, কিছুটা ঝাড় বাকি আছে। তো এই দিকটা হচ্ছে ঝাড় দিয়ে একদম রাস্তাটা ঝাড় দিয়ে দেবো। আর এখন তো প্রতিদিনই প্রচণ্ড হাওয়া দিচ্ছে আমাদের এখানে, তোমাদের ওখানে দিচ্ছে কিনা জানিও। তো আমাদের এখানে প্রতিদিন না প্রচণ্ড হাওয়া দিচ্ছে, হাওয়ার জন্য এত নোংরা হচ্ছে ঘর বাড়িগুলো, কী বলবো তোমাদের। বেশি ঘরের তো জানলা দরজাগুলো বন্ধ করে দিই, কিন্তু বেশি না, উঠোনটা হচ্ছে নোংরা হচ্ছে জানো তো। তো এখন এই যে সবসময় পরিষ্কার রাখতে হচ্ছে ঝাড়টা দিয়ে। তারপরে এখন হচ্ছে যে ঝাড় দিয়ে এখন এখানে জল দিয়ে দিলাম, দিয়ে কয়েকটা শাক তুলতে যাব। তো এই যে শাক তুলতে আসলাম, ভাবলাম কি ডাঁটা শাকগুলো তুলি, কারণ ডাঁটা শাকগুলো বেশ অনেকগুলো হয়ে আছে। আর ওই প্রতিদিন তো তুলবো করে আর তোলা হয় না, তবু তো মাঝে মধ্যে শাক খাওয়া হয়। আর প্রতিদিন শাক খেতেও ভালো লাগে না। বাবানের বাবা তো বলে এত শাক আছে, তুমি প্রতিদিনই একবার করে শাক করবো। আমি বলছি ঠিক আছে করবো। আর বাবানের বাবাকে বললাম, ও আবার বললো যে ঠিক আছে, মানে বাজারে যেতে বললাম, তো ওই আবার গেল হচ্ছে বাজারে। আমি বলছি তাড়াতাড়ি বাজারে যাও, নইলে আবার দেরি হয়ে যাবে রান্না করতে করতে। এখন মোটামুটি অনেকটাই বেলা হয়ে গেছে, এখন বাজারে যাবে, সেই বাজার থেকে এসে রান্না করতে হবে। আসলে ওকে বলে আগে থেকে মাছটা এনে রেখে ফ্রিজে রেখে দিলেই ভালো হয়, নইলে সকালবেলা বাজারে গিয়ে তারপরে হচ্ছে বাজার থেকে এসে সেই রান্না করতে গিয়ে না অনেকটা দেরি হয়ে যায়। আবার তার মধ্যে হচ্ছে ওই মানে বাজারটা একটু দূরে, তার মধ্যে বাজারে যাবে, তো এসে সেই মানে 10টার মধ্যে 10টার আগে তো রান্নাটা শেষ করতে হবে, 10টার দিকে খেয়ে দিয়ে বেরিয়ে যায়। তো অত তাড়াতাড়ি করতে গেলে না প্রচণ্ড চাপ হয়ে যায়। কিন্তু আজকে সেই সকালবেলা বাজারে গেল, এত তাড়াতাড়ি করে রান্না করেছি, এত তাড়াতাড়ি করে বাবানকে রেডি করেছি কি বলবো। তো এইদিকে বাজার থেকে এখনও আসেনি, তো ভাবলাম ভাতটা শাকটা করে রাখি, তো কিছুটা কাজ এগিয়ে থাকবে। তো সেই জন্য ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে শাকটা কেটে নিয়ে এই যে কালো জিরে রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তো শাকটা বসিয়ে দেবো। তো এদিকে চালটা ধুয়ে দিয়ে এদিকে আবার দেখি ভাতের জলটা আবার গরম হয়ে গেছে, অনেকক্ষণই বসিয়ে দিয়েছিলাম। তো ভাতের জলটা একটু গরম করে তারপরে হচ্ছে আমি হচ্ছে দিই আর কি। তো সেই জন্য ওদিকে গরম হয়ে গেছে। তো এদিকে দেখো রসুনটা ভালো করে ভেজে নিয়েছি, তো এদিকে শাকটা বসিয়ে দিলাম। তো একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো, তো বেশ সুন্দর শাকটা জল ওঠে না, সেদ্ধ হয়ে যাবে। তো এদিকে চালটা দিয়ে দিই, দিয়ে তারপর হচ্ছে শাকটা ভাজা করে তারপর হচ্ছে নামিয়ে নেব। তো এদিকে চালটা আমি দিয়ে দিলাম, তো ভাতটা হতে থাকে এইদিকে। তো লক্ষ্মী কুণ্ডু দিদিভাই বলেছে, প্রিয়াঙ্কা ঘরের সোনার শাখা পরবা না, কোথাও ঘুরতে গেলে বা বিয়ে বাড়ি গেলে পরবা। এখন এমনি সাদা শাখা লাল পলা আর একটা লোহা পরে থাকবা, বলা যায় না, এত কাজ করো, বেড়ে গেলে অসুবিধা হয়ে যাবে না। হ্যাঁ গো দিদিভাই, আমিও ভাবছি খুলবো। তো কি হচ্ছে বলো তো, এই যে আমার যেটা সাদা শাখাটা আছে না, ওটা একটু ছোট হয়ে গেছে। তো কী হয়েছে বলতে, বারবার খুলতে পড়তে না হাতে এত পরিমাণে ব্যথা লাগে, কি বলবো তোমাকে, খুবই কষ্ট হয়। সাবান দিয়ে ঢোকায় তারপরও না প্রচণ্ড কষ্ট হয় জানো তো। তো যখনই একবার পরে ফেলি না, তখন আর এই ব্যথা লাগবে, কষ্ট হবে, সেই ভয়ে না আর হচ্ছে মানে কি বলবো, আর খোলা হয় না। তো ভাবছি যে খুলে ফেলবো, বলা যায় না কখন বেড়ে যায়, তুমি ঠিকই বলেছো। তো যাই হোক, এদিকে না আবার লঙ্কা ছিল না, তো কয়েকটা লঙ্কা ছিল, সেটা শাকে দিলাম, তো শেষ হয়ে গেছে। তো ভাবলাম কি গাছে তো অনেকগুলো না লঙ্কাগুলো পেকে আছে, তুলবো করে আর তোলা হচ্ছে না। তো দেখো কতগুলো লঙ্কা পেকে গেছে, তো ভাবলাম কি পাকা লঙ্কাগুলো তুলে নিই, তো এটা দিয়ে আজকে একটু রান্না করবো। এদিকে আবার ঘরে কাঁচা লঙ্কাও নেই, আবার শুকনো লঙ্কাও নেই। তো এর মাঝে আবার বাবানের বাবা বাজার থেকে চলে আসলো, তো মাছ নিয়ে এসে, বড় মাছ এনেছে, আবার ছোটো মাছও এনেছে। তো এইদিকে মাছটা ওই ধুয়ে দিল, এদিকে তাড়াতাড়ি করছিলাম, তো ওই বললো যে আমি ধুয়ে দিচ্ছি, তুমি এদিকে সবজিগুলো কেটে রেডি করে রাখো। তো এইদিকে তার জন্য মাছের ঝোলের জন্য আমি সবজি কেটে রেডি করে রেখেছি। আজকে আলু আর সজনা দিয়ে না মাছের ঝোল করবো, অনেক দিন পরই সজনা খাওয়া হলো জানো তো। আর এখন সজনা খেতে বেশ ভালো লাগবে, যেহেতু নতুন নতুন উঠবে। আর এগুলো না সব পুরোনো সজনাগুলো, যেগুলো হচ্ছে রেখে দেয় আর কি, সেই সজনাগুলোই এনেছে, নতুন এখনও না, নতুন এখন উঠেছে কিনা আমি জানি না, বলতে পারবো না। তো যাই হোক, পুরোনো মানে আগের বছরের সেই সজনাগুলো পাওয়া যায়, সেগুলোই নিয়ে এসছে আর কি। তো সেটা দিয়ে না মাছের ঝোল করবার, এত ভালো হয়েছিল খেতে, তোমাদের কি বলবো, নিজের হাতের রান্না নিজেই প্রশংসা করছি ঠিকই, কিন্তু সত্যি বলতে খুবই ভালো হয়েছিল। তো যাই হোক, এদিকে মাছগুলো তুলে নিয়েছি, ওই তো বললাম যে ওই মাছগুলো ধুয়ে দিয়েছি, আর ছোটো মাছগুলো এখনও পরিষ্কার করছে বসে বসে। আসলে বললাম না, বাজারে গেলে না সকালবেলা প্রচণ্ড দেরি হয়ে যায় জানো তো, এই 9:30টার মধ্যে রান্না শেষ করতে গেলে। আর এতটাই দেরি হয়ে গেছে, ওই বাজার থেকে এসে গেছে আসছে, মানে আসতে অনেকটাই সময় লাগে। তো আমি ওকে বলেছিলাম তাড়াতাড়ি আসতে, কিন্তু ওই যে যেতে আসতে অনেকটা সময় লেগে গেল, সেই জন্য অনেকটা দেরি হলো। তো রান্নাটা আর তাড়াহুড়ো করে করলে হবে না, মানে যতটা প্রয়োজন ততটা সময় তো দিতে হবে রান্নার পেছনে। তো সেই জন্য এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ছোটো মাছের জন্য আমি ছোটো মাছের একটু চচ্চড়ি করব। তো সেই জন্য না ওটা আমি সবজিটা কেটে রেখেছি, তো ওটা আছে। তো এদিকে হচ্ছে মাছটা এখনও দিয়ে যায়নি, বাবানের বাবা ধুয়ে মানে পরিষ্কার করছে। তো ওই দিয়ে গেলে তখন ছোটো মাছটা বসিয়ে দেবো। তো এইদিকে না আলুটা দিয়ে না প্রথমে ভেজে নিচ্ছি, কারণ সজনাটা একটু পরে দেবো ভাবলাম। তো সেই জন্য আলুটা একটু হালকা ভেজে নিয়ে তারপরে সজনাটা দিলাম। তো একটু হালকা ভাজা ভাজা করে এর মধ্যে মশলা দিয়ে দেবো তারপরে। তো
তো এখন এই যে আদা জিরা লঙ্কা দিয়ে দিয়েছি আর একটু টমেটোও দিয়েছি, দিয়ে ওইদিকে মশলা কষাবো। তো এর মাঝে আমার বাবা মাছগুলো দিয়ে দিল। তো ভাবলাম কি কিছুটা রেখে দেবো ফ্রিজে, কাঁচা মাছটা কালকে করবো, আর অল্প করে একটু করবো, যেহেতু চচ্চড়ি করবো তো বেশি মাছ লাগবে না, অল্প মাছেই হয়ে যাবে। আর অল্প করে যেহেতু করবো আর মাছের ঝোলটা তো করছি, তো সেই জন্য খুব একটা করিনি, অল্প করেই চচ্চড়ি করবো আর অল্প করেই মাছ নিয়েছি। তো মাছটা ভেজে তুলে রাখলাম, আর এদিকে হচ্ছে মশলাটা কষাচ্ছি, ওর মধ্যে কিন্তু টমেটোও দিয়েছি মাছের ঝোলে, ওইদিকে কষানো হোক। আর এদিকে দেখো আর চচ্চড়ির জন্য আমি আলু, তারপর হচ্ছে মূলা, একটু ডাঁটা দিয়েছি আর বেগুন দিয়েছি। তো বেগুনটা না একটু পরে দেবো, এদিকে আলুটা আর ভালো করে ভেজে নিই, আলু আর মূলা ডাঁটাটা, নইলে না বেগুনটা আগে দিলে না বেগুনটা একদম সেদ্ধ হয়ে না একদমই গলে যায়, তখন মানে গোটা গোটা থাকে না, ভালো লাগে না। তো বেগুনটা একটু পরে দেবো, যখন আলুটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন বেগুনটা দিয়ে, বেগুন তো ভাজতে খুব একটা সময় লাগে না, যেহেতু পাতলা পাতলা করে কেটেছি খুবই, তো খুব একটা সময় লাগে না, একটু ভাজা ভাজা করে নিলেই হয়ে যাবে। তো সেই জন্য প্রথমে আলুটা ভেজে নিচ্ছি, তারপরে হচ্ছে বেগুনটা দেবো। তো এইদিকে দেখো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম জল, দিয়ে তো কিছুক্ষণ ফুটে উঠুক, তারপরে হচ্ছে মাছটা দেবো আমি। তো এইদিকে হচ্ছে আলুটা না অনেকক্ষণ ধরেই ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে তারপরে এখন এই যে পাতলা পাতলা করে যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এটা দিয়ে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করবো করে, আর এর মধ্যে কিন্তু লঙ্কা আমি চিড়ে দিয়েছি, আর মশলার মধ্যে একটু ভাজা জিরের গুঁড়ো দেবো, তাহলেই হয়ে যাবে। তো এই যে মাছের ঝোলটা ফুটে উঠেছে, তো সবকটা মাছই রান্না করে নেব। তো সবকটা মাছই আমি দিয়ে দিলাম, দিয়ে তো আরও কিছুক্ষণ ফুটিয়ে মানে একটু ধনে পাতা দিয়ে, আবার ধনিয়া পাতা নিয়ে এসে বাবা বাজার থেকে আমি বলেছিলাম নিয়ে আসতে, তো নিয়ে এসছে, তো ওটা দিয়ে নামিয়ে নেবো। তো এইদিকে দেখো চচ্চড়িটা প্রায় আমার হয়ে এসছে, অনেকক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি। চচ্চড়িটা একটু গোটা গোটা থাকবে, কিন্তু ভালো মানে সেদ্ধ হবে আর ভাজা হবে, খেতে কিন্তু খুব ভালো লাগে এরকম করে। তো এইদিকে দেখো এত ভালো হয়েছিল চচ্চড়িটা, খেতে আমার ভীষণ ভালো লেগেছিলো। তো এইদিকে হচ্ছে চচ্চড়িটা হয়ে গেছে, মাছের ঝোলটা হচ্ছে। তো এইদিকে ভাবলাম কি বাবানকে রেডি করিয়ে দিই, এদিকে বাবানের পাপা আজকে বাবানকে স্নান করিয়ে দিল, বললাম না খুব দেরি হয়ে গেছে, তো সেই জন্য বাবানের পাপাই বাবানকে স্নান করে দিল। তো এখন ওকে রেডি করিয়ে দিয়ে তারপর হচ্ছে খেতে দিয়ে দেবো। তো কবিতা দিদিভাই বলেছে, বোন তোমার বাড়ির বাইরেটা ভিডিওতে একবার দেখিও, খুব ভালো লাগলো পুরোটা। থ্যাংক ইউ দিদিভাই, তো একদিন অবশ্যই দেখাবো। তো এদিকে দেখো চচ্চড়িটা আমার একদমই হয়ে গেছে, আর কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি, নিয়ে তো এদিকে দেখো মাছের ঝোলটাও আমার হয়ে গেছে, এটাও নামিয়ে নেব, নিয়ে বাবানকে আজকে খাইয়ে দেবো। বললাম না আজকে আমার আর খাওয়ার সময় নেই, অনেক পরে খাবো আমি একা, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। তো সেই জন্য যে মাছের ঝোলটা তাড়াতাড়ি করে নামিয়ে বাবানকে আর বাবানের পাপাকে দিয়ে দেবো, আমি পরে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করব। তো যাই হোক এদিকে দেখো খেতে এদিকে রান্না হয়ে গেছে, তো ওদেরকে খেতে দিয়ে দেবো আর বাবানকে আজকে খাইয়ে দেবো। বললাম না দেরি হয়ে গেছে, নইলে বাবানকে খাইয়ে না দিলে না দেরি হয়ে যাবে। বাবান আমার যেহেতু ধীরে ধীরে খায়, একটু সময় লাগে খেতে, তার জন্য আজকে আমি ওকে খাইয়ে দিয়েছি। তো শ্রেয়সী ব্লগ থেকে দিদিভাই বলেছে, দিদিভাই তোমার রান্নাঘর, ঠাকুর ঘর, তোমার সমস্ত ঘরবাড়ি, তারপর তোমার রান্না বান্না, তোমার কথা ভীষণ ভালো লাগে, তোমাকে খুব খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা, এভাবে ভালোবাসা দিও আর পাশে থেকো। বুলি দেবনাথ দিদিভাই বলেছে, বাবান খুব সুন্দর পুজো দিয়েছে, আর রান্নাগুলো খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। তো এদিকে দেখো বাবানের খাইয়ে দিয়ে তার বাবানের পাপাকে খেতে দিলাম, দিয়ে তারপরে যে বাবানের টিফিনটা রেডি করে দিয়েছি। তো আজকে বিস্কুট, শসা আর আঙুর দিয়েছি, তো ফলগুলো না খেতে চায় না জানো তো। তো ভাবলাম দিয়ে দেখি যদি হচ্ছে বন্ধুদের সাথে বসে মানে কথায় কথায় গল্পে গল্পে যদি খেয়ে নেয় আর কি। তো যেরকম দিয়েছিলাম অর্ধেকটা খেয়েছে, অর্ধেকটা ঘুরিয়ে নিয়ে এসে জানো তো একদমই খেতে যায় না, তারপরেও যদি খায় আর কি, যেটুকুই খাক আর কি, তারপর তার জন্যই দিলাম। তো এদিকে হচ্ছে বাবানের ব্যাগটা গুছিয়ে নিচ্ছি সব কিছু, আর আমি বললাম না আমি পরে খাবো, তার জন্য হচ্ছে আমি নিজের ভাতটা নিয়ে নিই, পরে খাবো আর কি, রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে খাবো। কেন বলো তো, নইলে না ওই রান্নাঘরে কড়াই মাজতে মাজতে অনেকটা সময় লাগে। ভাবছিলাম যে আগে খেয়ে রান্নাঘর পরিষ্কার করব, যেহেতু রান্নাঘর এখনও পরিষ্কার করা হয়নি, তো ভাবলাম কি আগে রান্নাঘরটা পরিষ্কার করি তারপরে খাই, নইলে না ওই রান্নাঘর পরিষ্কার করতে হতে আর কড়াই মাজতে তো অনেকটা সময় লাগে আমার, যেহেতু খুব ভালো করে পরিষ্কার করি। তো খেয়ে দিয়ে না এইভাবে উপর হয়ে কাজ করতে করতে না মানে প্রচণ্ড কষ্ট হয়, একটু ঝুঁকে যেহেতু কাজ করতে হয়, পিঠে প্রচণ্ড লাগে, তো মানে ব্যথা লাগে আর কি। তো সেই জন্য ভাবলাম আগে বাসনগুলো মেজে নিই, তারপরে হচ্ছে মানে খাওয়া দাওয়া করবো আর কি। তো সেই জন্য আগে যে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, ওভেনটা খুব ভালো করে মুছে নিলাম, নিয়ে তারপরে যে বাসনগুলো আছে সেগুলো হচ্ছে মেজে মেজে ধুয়ে হচ্ছে রাখবো আর কি। তো এই যে এদিকে হচ্ছে ওয়ালগুলো একটু ভালো করে মুছে নিচ্ছে, কারণ ওই যে এইদিকে সাবানগুলো রাখি তো অনেক সময় ছিটে ছিটে যায় আর কি, তো সেই জন্য ওটাও ভালো করে মুছে নিলাম, নিয়ে তারপরে এই যে বাসনগুলো আমি মেজে রেখে তারপর এখন এই যে ধুয়ে হচ্ছে বাসনগুলো রাখছি আর কি। তো এদিকে জলটা ঝরে গেলে পরে হচ্ছে রেখে হচ্ছে বাসনগুলো সব গুছিয়ে রাখবো। তো এখন হচ্ছে আপাতত ধুয়ে রেখে তারপর হচ্ছে জলটা ঝরুক, তারপর কালকের কতগুলো জামা কাপড় আছে সেগুলো গোছাতে হবে, অনেকগুলো জামা কাপড়ই আছে, তো সেগুলো গুছিয়ে নিয়ে আলমারিতে তুলতে হবে, আলনাটা একটু গুছিয়ে নিতে হবে, নিয়ে তারপর অনেকটা একটু সময় লাগবে। তো আগে দিয়ে কাজগুলো সারি। তো এদিকে সাবান মানে বাসনগুলো এদিকে রাখলাম, কারণ হচ্ছে রান্নাঘরটা একটু মুছে নেবো এই সাইডটা,
তো সেই জন্য সব তরকারিগুলো এই সাইডটা আবার রেখে দিচ্ছি, কারণ এটাই করতে হয়, সরানোরও করতে হয়। তো এই দিকটা রেখে তো ভালো করে একটু মুছে নিয়েছি, যেহেতু তরকারি না ঝোল পড়েছিল, এই তাড়াহুড়ো করে দিতে গিয়ে বাবানের পাপাকে তো একটু তরকারির ঝোল পড়েছিল, তো ভাবলাম কি ভালো করে মুছে নিই, তারপরে হচ্ছে সব কিছু রাখি। তো সেই জন্য সব কিছু সরিয়ে যে ওয়ালগুলো একটু মুছে নিলাম, কারণ এখানে দাঁড়িয়ে বাসন মাজা হয় তো তখন এই সাবানগুলো না ফ্যানাগুলো একটু ছিটে ছিটে যায় আর কি, মানে টাইলসের সাথে লেগে থাকে। তো সেই জন্য আর কি খুব ভালো করে মুছে নিলাম, নিয়ে তারপর এখন এই যে তরকারিগুলো খুব সুন্দর করে রেখে দিলাম। তো এখন এই যে বেসিনটা পরিষ্কার করছি, আর যে ন্যাকড়াটা দিয়ে মুছলাম না ওটা একটু সার্ফ দিয়ে পরিষ্কার করে নেবো। মানে প্রতিদিনই বলতে পারো আমি রান্না করার শেষে না যেটা দিয়ে মুছি আর কি, ওই সাবান টাবান তো লেগে থাকে, তো ওটা একটু সার্ফ দিই না প্রতিদিনই পরিষ্কার করি, যেহেতু সাবান টাবানগুলো লাগে তার মধ্যে তরকারিগুলো পরিষ্কার করা হয়, একটু তেল তেলে ভাবটা হয়ে যায়। তো সেই জন্য না এটা একটু ভালো করে প্রতিদিনই সার্ফ দিয়ে পরিষ্কার করি, এতে বেশ সুন্দর পরিষ্কার থাকে সবসময় আর কি ন্যাকড়াটা। তো এই যে ভালো করে পরিষ্কার করে একটু চিপে নিলাম, নিয়ে তারপরে চলে যাবো আর মানে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি এসেছি জামা কাপড় গোছাতে। প্রথমে খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে তারপরে জামা কাপড় গুছিয়ে নিচ্ছি। তো প্রিয়াঙ্কা লাইফস্টাইল থেকে দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে ভিডিও দিদিভাই, পরিবারের সবাইকে নিয়ে ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা, এভাবে পাশে থেকো। তো এই যে বেড কভার কেচেছিলাম, কয়েকটা জামা কাপড় বাবানের আছে, আমার আছে, বাবানের পাপার আছে, সবারই আছে। প্রতিদিনই তো কাচাকাচি করতে হয়, আর আমার কাচাকাচি না করলে ভালোও লাগে না, বেশি নোংরা ভালো লাগে না আর কি, প্রতিদিনই জামা কাপড় কাচি সেই জন্য। আর শ্রাবন্তী সরকার দিদিভাই বলেছে দিদিভাই তোমার ব্লগ আমি অনেক দিন ধরে দেখি, খুব ভালো লাগে তোমার ব্লগগুলো। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা, এভাবে পাশে থেকো। তো বাবানের কিছু স্কুল ড্রেস আছে সেগুলো কেচে দিয়েছে, তার মধ্যে তো নতুন তো বাবানের নেওয়া হয়েছিল কয়েকটা ড্রেস। তো প্রিন্ট শর্টস থেকে দিদিভাই বলেছে একদম ঠিক কথা বলেছো বোনো, আমিও তোমার মতো সব কাজ শেষ করে বিশ্রাম নেই। তো আমিও সেটাই করি, কাজ যতক্ষণ থাকে ততক্ষণ আমি একদমই বসে থাকি না, আমার ভালো লাগে না আর কি। তো মৌমিতা সরকার দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে দিদি, আর একটা উপরে লাগিয়ে আমার রান্নাগুলোও আর হচ্ছে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা, এভাবে পাশে থেকো। তো হচ্ছে সোনালী দাস অফিসিয়াল থেকে বোন বলেছে ও দিদি ভাই তুমিও সেম আমিও সেম, গোটা রসুন দিয়ে দিই, তুমি যে কথাগুলো বলো না আমার সত্যি মনটা ছুঁয়ে যায়, খুব সুন্দর হয়েছে ভিডিও, অনেক ভালোবাসা নিয়ে ভিডিওটা আমি দেখেছি, মন ভরে রান্না করছি আর তোমার কথাগুলো শুনছি। থ্যাংক ইউ দিদিভাই বা বোন, যাই হোক তুমি জানি না আমি কী হবা, তুমি বোন হবা না দিদিভাই হবা, তো যাই হোক থ্যাংক ইউ, তোমাকে অনেক অনেক ভালোবাসা, এভাবে পাশে থেকো আর এত সুন্দর সুন্দর কমেন্ট করো আর ভালোবাসা দিও। তো যাই হোক আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাই কমেন্ট করেছে, নাজনিস ব্লগ, উত্তরাকান্ডার ব্লগ, সিম্পল বিবিতা, জয় ইন লাভ বেঙ্গলি ব্লগ, আফরোজা, সামিয়া সাদিয়া, মাম্পি, মনিটাস ফ্যামিলি, সকাল সন্ধ্যা ডেলি ব্লগ, সোমা লাইফস্টাইল, সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা, এভাবে পাশে থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করো। তো ওইদিকে হচ্ছে জামা কাপড় সব গুছিয়ে নিয়েছি, নিয়ে ওই ঘরের শোকেসের মধ্যে কিছুটা রাখলাম জামা কাপড়, ওটা তো একদম ভরে গেছে, প্রতিদিন ওটাতেই রাখা হচ্ছে। এই ঘরের আলমারিটা দিন দিন খালি হয়ে যাচ্ছে জানো তো, এরকমই হচ্ছে, মানে এই ঘরে তো আর রাখা হয় না, প্রত্যেক দিন ওই ঘরে গোছানো হয় আর ওই ঘরে সব জামা কাপড়গুলো রাখা হচ্ছে। তো এই যে এখন আলনাতে কয়েকটা জামা কাপড় গুছিয়ে নিলাম, নিয়ে তারপর হচ্ছে এই দিকটা একটু গুছিয়ে নিলেও তাহলেই হয়ে যাবে আর কি, বাবানের বইগুলো আছে একটু গুছিয়ে নিতে হবে। তারপর হচ্ছে স্নান করব, স্নান করে পুজো দেবো, তাহলেই মোটামুটি কাজ শেষ হয়ে যাবে। আজকে কিন্তু অনেকক্ষণই কাজ করা হলো, আসলে ওই যে রান্নাবান্না করতে করতে আবার তার মধ্যে হচ্ছে ওই বাসনগুলো পরে মাজলাম না, রান্নাঘরটা পরিষ্কার করতে অনেকটা সময় লেগে গেছিলো, তো সেই জন্য এইদিকে একটু দেরি হলো আর কি। তো যাই হোক স্নান আর পুজো বাকি আছে, তাহলেই কাজ শেষ হয়ে যাবে। তো এদিকে সব বইগুলো গুছিয়ে নিয়ে তারপরে চলে যাব স্নান করতে। তো দেখো স্নান সেরে তারপরে কিন্তু আমি ঠাকুর পুজোটা দিয়ে নিচ্ছি এখন। আজকে আর কাছাকাছি কিছু করিনি, কারণ হচ্ছে যেহেতু 2-1টা জামা কাপড় ছিল, তো ভাবলাম রেখে দিই, কালকে আবার 2-1টা হয়ে যাবে, তখন একসাথে সবগুলো জামা কাপড় কেচে দেবো। তো সেই জন্য আজকে আর কিছু কাচাকাচি করিনি, শুধু স্নান করেছি আর যে কাপড়টা পরেছিলাম ওটাই কেচে দিয়েছি। তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দাও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন ব্লগ।